সো এই পয়েন্ট অফ ভিউতে তাহলে বোঝাই গেল যে জামাত কেমন করতে পারে জামাত এবং তার নেতৃত্বাধীন দল। জামাত ইসলামী যে ভালো করবে না তার আমি একটা প্রমাণ দিই। আমি একটা জিনিস একটু পড়ি একটা পোর্টাল থেকে। কিছুদিন আগে জামাত ইসলামী তার দল নিয়ে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে গিয়েছিলেন। এটি শোক প্রকাশ করতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার তারপর আমাদের সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। বেরোনোর পর সৌজন্য সাক্ষাতের পর বেরিয়ে জামাতের আমির কিছু কথা বলেছেন যেগুলো রাজনৈতিক। হ্যাঁ, আমি একটু এই কথাগুলো পড়ি তাহলে বোঝা যাবে জামাত উনি মানে আমির স্বয়ং যখন বলছেন উনি কি বলছেন। ওনারা বলছেন আজকে এই নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসাথে কাজ করবো। আচ্ছা, তারপর বলছেন তারেক রহমান সহ বিএনপি সবাই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এরপরের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের চিন্তা করা দরকার, একটা চিন্তার স্থিতিশীলতার জন্য। আমি খেয়াল করেন শেষে বলছেন আমরা এটাও বলেছি নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য সিদ্ধান্ত নেব। তো নির্বাচনের পর সরকার গঠনের আগে আবার বসবেন বলছেন। স্থিতিশীলতার জন্য 5 বছরের জন্য কিছু করতে পারি কি না একটা গ্যাপ আছে। তার মানেটা হচ্ছে আমি এখন খোলাখুলি যদি বলে আমি যেটা পড়ে বুঝি, উনি এটা বার্তাও দিতে চেয়েছেন আবার সরাসরি বলে ফেলতে চাননি। সেটা হচ্ছে একটা জাতীয় সরকার বিএনপি তৈরি করবে অনেক দিন থেকে, এটা ইভেন শেখ হাসিনার সময় থেকে 2022 সাল থেকেই তাদের একটা ধরনের প্রস্তাবনা আছে। আমি আমিরের এই বক্তব্য পড়ে আমার মনে হচ্ছে তিনি জাতীয় সরকারে যেতে চান। তাহলে গণতান্ত্রিক পার্লামেন্টে অপোজিশনে কে থাকবে? কিছুই হবে না, এটা হয় না। উনি যেটা চাইছেন এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করছে, আমি এটাকে শুরু থেকে খুব স্ট্রংলি নেগেট করি যে এটা হয় না বাংলাদেশ। তার মানে জাহিদ ভাই যদি ওনার বক্তব্যে এটি আউটকাম হয় তাহলে নির্বাচনের কি দরকার? একদম একদম তাই। এবং একটা গণতান্ত্রিক সিস্টেম কাজ করে, সরকারি দল বিরোধী দল এবং বিরোধী দলের চাপে সরকারি দলকে থাকা উচিত এবং বিরোধী দল শক্তিশালী থাকা উচিত, শক্তিশালী থাকা উচিত। যেমন 14 সালের পরে আমরা পার্লামেন্টে কিন্তু বিরোধী দল দেখেছি, আমরা বের করতে পারিনি যে কে বিরোধী দল কে সরকারি। তার চেয়ে জরুরি কথা এই যে আপনি আগে ভাগে বলে দিতে পারছেন মোটামুটি, মানে তার মানে কি পরাজয় এক প্রকার এক ধরনের পরাজয় মেনে নেয়? আমি তাই দেখছি। এবং উনি বিরোধী দলেও থাকতে চাচ্ছে না, তার মানে আমি ধারণা করি ওনার সংখ্যাটাও এত ছোট হতে পারে বলে তিনি ভয় করছেন, মানে বুঝে ফেলেছেন যে এই সংখ্যা নিয়ে আমার ইন্টারপ্রিটেশন এরকম, মানে এই সংখ্যা নিয়ে বিরোধী দল হওয়াটাও তাদের জন্য প্রবলেম্যাটিক হবে। এখন বিপদ কোন জায়গায় হয়েছে, বিশেষ করে অনলাইনে জামাত ইসলামী ছাত্র শিবির এদের কিন্তু খুবই ভাইব্রেন্ট প্রেজেন্স আছে। আমি প্রায় মানে এই ধরনের টকশোতে অনেককেই বলি, অনেক সংকট চালককে বলেছি, আমি আপনাকেও যদি বলি আপনি একটা পোল তৈরি করুন এই নির্বাচনে কে জিতবে, প্রায় দেখা যায় এই পোল 2 দিন রাখলেন 50,000 1 লাখ ভোট হলো, দেখবেন জামাত 3 গুণ ভোট পেয়ে জিততেছে, বিএনপির ভরাডুবি। মাঝে মাঝে দুজনের ছবি দেয়, ডাক্তার শফিক জনাব তারেক রহমান, তারেক রহমানকে চাইলে লাইক দিন, শরীফ সাহেবকে চাইলে হার্ট দিন, লাভ দিন, ওটাও 3 গুণ 4 গুণ শফিক সাহেব পান। তার মানে অনলাইনে একটা ইকোসিস্টেম তাদের আছে, তারা সবাই মিলে এগুলোকে ভোটে জেতায়। কিন্তু মাঠের পরিস্থিতি আসলে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। এবং খেয়াল করুন মাঠের পরিস্থিতি যদি এরকম হয়, ছাত্র সংসদ নির্বাচনগুলো তো আসলে ফেসবুকে হয় ওটা না, ওটা হয়নি। এবং ওটার সাথে কি এই নির্বাচন তুলনা করা যায়? একেবারেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। যে পয়েন্টগুলোর কারণে তারা ওখানে জিতেছেন তার কোনো কিছুই এখানে আসলে এক্সিস্ট করে না। মানে আমির স্বয়ং এটা চাইছেন, মানে এখন উল্টো হতে পারে, আমির কি এটা ভাবছেন যে আমরা সরকারে জিতে বিএনপিকে জাতীয় সরকারে নিতে চাই, ওনারা সরকার প্রধান হবেন, বিএনপি নেবেন কিনা, যাই হোক আমি সেটা মনে করছি না। সো পারসেপশন হচ্ছে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে জামাত। আমার 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 ধারণা মতে জামাত আসলে একা নির্বাচন করতেও চায় না, এই নির্বাচনটাই সবাই মিলেমিশে করতে চেয়েছিল। এবং এই ধরনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে যে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় ছিল এবং নানান রকম বাহানার কথা বলছিলেন, লোয়ার হাউসে পিয়ার লাগবে, ওটা অনেকগুলো নটস এক্স্যাক্টলি এগুলো করে। সো সেই জন্য আমি মনে করি জামাত ইসলামী বেশ ডিজাস্টারাস একটা ফল সম্ভবত করতে যাচ্ছে, এটা আরো বাড়তে পারে কিভাবে। তাহলে যে সরকার বলছে বারবার যে একটি ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 100 বছরের সিদ্ধান্ত হবে, তাহলে সেটি নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়ে যায়। না, প্রশ্ন যে নির্বাচনটা যদি ভালো হয়, এখন সরকারের কাজ তো কাউকে জেতানো বা হারানো না, সরকারের কাজ হচ্ছে এমন একটা নির্বাচন আমরা কি কতগুলো ক্রাইটেরিয়া থাকে, সব প্রার্থী কি ফ্রিলি ক্যাম্পেইন করতে পেরেছেন, কেউ যদি আচরণবিধি ভাঙে ও বড় দলের বলে তাকে ছাড় দেওয়া হয়েছে,
ভোটাররা কি নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পেরেছেন? ভোট কি ঠিকমতো কাউন্টেড হয়েছে? রেজাল্ট কি ঠিকমতো ঘোষিত হয়েছে? সরকারের কাজ কিন্তু এগুলো। এতে যদি কথার কথা কোন একটা দল 300 সিটে 300 সিট পায়, এটা সরকারের দেখার ব্যাপার, এটা চমৎকার নির্বাচন হবে। 100 বছরের কথা যেটা বলছেন সেটা আসলে অন্য একটা কারণে, সেটা হলো গণভোট। যেটা মানে গণভোটকে ইন্ডিকেট করে তিনি বলছেন, কারণ হলো গণভোটের মাধ্যমে কতগুলো বেসিক স্ট্রাকচারাল চেঞ্জ আমাদের কনস্টিটিউশনে আসার কথা। এটা নিয়েও ডিবেট পরে হতে পারে। এগুলো তো আসলে থেকে যাবে, এগুলো যেহেতু থেকে যাবে এইটাকে ইন্ডিকেট করে ডক্টর ইউনূস বলছেন। কিন্তু তিনি নির্বাচন সম্পর্কে একটা কথা বলছেন, এটা আমাদের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে। আমি আসলে একেবারেই সেটা মনে করি না, কারণ এখন পর্যন্ত অন্তত আইন শৃঙ্খলা এটিও তো শ্রেষ্ঠত্বের একটা ইন্ডিকেটর হতে পারে যে এমন একটি নির্বাচন হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট প্রথমবারের মতো কোনো বিরোধী দলই খুঁজে পাবে না। এরকম একটা পরিস্থিতি যদি সবাই মিলে ওটা করতো তাহলে আমার ব্যাখ্যা অনুযায়ী এরকম হতে পারে। কিন্তু উনি যেরকম বলছেন ওই মানেরও নির্বাচন হবে না, কারণ সোফার সরকার এবং নির্বাচন কমিশন বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের যে ধরনের পদক্ষেপ, তাদের যে ধরনের ইনিশিয়েটিভ দেখছি, এগুলো আমি সন্তুষ্ট হওয়ার মতো দেখছি। বেশ কিছু দুর্বলতা আছে, ভীষণ দুর্বলতা আছে। এখন নির্বাচন যদি এগোতে থাকে, বিশেষ করে আমরা 22 তারিখের পর এগুলো আরও বেশি বুঝবো, কারণ ক্যাম্পেইন যখন শুরু হয়ে যাবে, যখন দলগুলো তার শক্তি নিয়ে মাঠে নামবে, পরস্পর মুখোমুখি হবে, ক্যাম্পেইনের মধ্যে দেখা হবে, বাংলাদেশের মানে ঐতিহ্য বলে এই সময় সংঘাতমুখ পরিস্থিতি হতে পারে। সো ওই সময় আমরা বুঝতে পারবো সরকার আসলে কতটুকু এফেক্টিভলি। এর মধ্যে জাহিদ ভাই আরেকটি জিনিস কিন্তু আছে যেটি আমরা ভুলে গেছি হয়তো অনেকে বা ভুলতে বসেছি, সেটি হচ্ছে যে 5 আগস্ট 2024 যে সরকার তাদের সীমাহীন দুর্নীতি অনিয়মের কারণে এক প্রকার পালিয়ে যেতে হলো পেছনের দরজা দিয়ে, তাদেরও তো কর্মী সমর্থকদের একটি সিংহভাগ রয়ে গেছে। তারা কি বসে থাকবে? যদি সংঘাত হয় তাহলে বসে থাকবে না। সংঘাত না হলে তারা ইনিশিয়েট করার সাহস তাদের নেই। আপনি কি মনে করছেন যে সংঘাত একেবারে নির্ঝঞ্ঝাট একটি নির্বাচন হবে? আমেরিকাতেও তো সংঘাত হয়। সংঘাতের এই যে বলছি, যেমন ধরুন আওয়ামী লীগের প্রশ্নটাই বলি, আমেরিকাতে যেটা ঘটনা সেটা হচ্ছে আমেরিকা তাদের যে ধরনের সংঘাত, যে ধরনের সমস্যা হয়, সেটা মানে মারামারি বা সহিংসতা ধরনের না। তাদের অ্যাসপেক্টে ওটাও এক ধরনের। কিন্তু আমি আমাদের কাছেই বলি, লম্বা সময় ধরে গণতন্ত্রের চর্চা ভারত করে, তাদের ওখানে এই মারামারি ইভেন খুনোখুনি হয়ে যায়। তাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখি পঞ্চায়েত নির্বাচন খুবই সহিংস হয়। কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ তো আসলে চিহ্নিত, ফলে তারা এসে কোনো একটা সংঘাত ইনিশিয়েট করার মতো অবস্থা এই নির্বাচনে তাদের নেই। আপনি একটু ভিন্ন ধরনের নির্বাচন বলছেন, আমিও মনে করি আমাদের ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জেনুইন যে নির্বাচনগুলো হয়েছে, আমাদের তো নির্বাচন এটা ত্রয়োদশ, মানে আগে কাগজে কলমে 12টা নির্বাচন হয়েছে। আসলে নির্বাচন কয়টা হয়েছে খেয়াল করবেন, আমরা নির্বাচন বলার সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এত কিছু বিশেষণ লাগাই। এটা লাগানোর কথা ছিল না। নির্বাচন মানে কিন্তু এগুলো অবাধ, নির্বাচন বলতে গেলে এগুলো থাকতেই হবে। কিন্তু আমাদের দেশে আবার বিশেষ রকম নির্বাচন হয় বলে আমরা এগুলো যোগ করি। তো যাই হোক, আমি সেই পয়েন্টেই বলছি, ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন যেগুলো হয়েছে, এই প্রথম কোনো একটা নির্বাচনে আমরা সম্ভবত না, আমি অন্তত খুব কনফিডেন্টলি বলে দিতে পারি কে জিততে যাচ্ছে, বোঝা যাচ্ছে, এতটাই ক্লিয়ার। আর কোনো নির্বাচনে এই পরিস্থিতি ছিল না। কোনো একজন হয়তো খুব খারাপ করেছে, কিন্তু একেবারে ধরুন 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ 62টা সিট পেয়েছিল, খুবই খারাপ, কিন্তু অনেকগুলো আসনে কিন্তু হাড্ডাহাড্ডি, এবং আপনি আগে বলে দিতে পারছিলেন না যে নিশ্চিতভাবে বিএনপি জিতে যাবে, এভাবে বলে দিতে পারছিলেন না। ইভেন 2008 সালে এটা টু সাম এক্সটেন্ট একটা রিগড নির্বাচন, এটা অন্য ফর্মে কারচুপি হয়েছে, বিএনপি খুবই খারাপ রেজাল্টও দেওয়া হয়েছে তাকে, কিন্তু জনগণ বুঝতে পারে, কিন্তু আগে বোঝা যায়নি যে এটা এই পরিস্থিতি হতে পারে। এই প্রথম আমরা এইভাবে বলতে পারছি। মানে কন্টেন্টটা করছি, যখন কথা বলছি তার থেকে ঠিক 20 ঘন্টা আগে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা, এবং আমি বলবো বেশ আলোচিত উপদেষ্টা, মিস্টার মাহফুজ আলম, উনি তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের শিরোনাম দিয়েছেন, আরেকবার চেষ্টা করে দেখি। মানে উনি যে কথাটা বলার চেষ্টা করেছেন যে উনি আবার ছাত্রদেরকে সংগঠিত করতে চাচ্ছেন এবং নতুন করে আরেকবার চেষ্টা করতে চান যে কিছু করা যায় কিনা। আমি বরং ওনার পোস্টটা আপনাদের একটু পড়ে শুনি। আমি একটু বড় আছে পোস্টটা, তারপর আমি মনে করি এটা শুনলে আপনাদের খুব একটা সময় নষ্ট হবে না। তিনি লিখেছেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত 2 সপ্তাহে কয়েকশো ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি।
কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। এই হলো মূলত বক্তব্য, আরেকবার চেষ্টা করে দেখি। এরপরে ওনারা কি করতে চান না চান এগুলো আছে। আবার আরেক জায়গায় লিখেছেন যে আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত 1.5 বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। এই হলো ওনার বক্তব্য। তারপরে আরো উনি অনেক কথা কাহিনী লিখেছেন, সেটা ওই লাইনে যাচ্ছি না। তার মানে এই মাহফুজ আলম সাহেব, যাকে আমাদের ইউনূস সাহেব বিশ্ব মঞ্চে, যুক্তরাষ্ট্রের মঞ্চে ওখানে নিয়ে সবার সামনে পরিচয় করে দিয়েছিলেন যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তারপর তাকে নিয়ে এসেছেন, উনি অনেক কিছু করেছেন। ওনাকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানানো হয়েছিল। তারপর উনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, 1.5 বছর সরকারের সঙ্গে ছিলেন। এখন উনি বলছেন যে আরেকবার শুরু করতে চাই। আমি মাহফুজ আলমকে ধন্যবাদ দেব প্রথমত এই কারণে যে উনি বুঝতে পেরেছেন, উনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছ থেকে উনি এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছেন। এই যে তাদের প্রতি একটা হতাশা, একটা আস্থাহীনতা, এটা যে উনি উপলব্ধি করতে পেরেছেন, এই জন্য ওনাকে আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই। এখন প্রশ্ন হলো, আরেকবার না, এই ভূখণ্ডে এরকম চেষ্টা আরো হয়তো 1000-12 হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদের নিয়ে কেন? এদেশের মানুষ যে হতাশ, এটা কি কারণে হতাশ আপনারা এটা বলুন। আপনারা শুরুতে যে কথাগুলি বলেছিলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে কথা আপনি এখানেও বললেন, আপনারা এই 1.5 বছরে কি জনগণের কাছে স্পষ্ট করতে পেরেছেন কি আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? পেরেছেন? আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, আপনি কি নিজে রাজনৈতিক বন্দোবস্ত বলতে আপনারা যেটা বুঝেন সেটা কি নিজেরা বুঝেন আসলে, নাকি এখানে শব্দটা মুখস্থ করেছেন? যদি বুঝে থাকেন, একজন লোককে বোঝাতে পেরেছেন আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি? অথবা বাদ দেন অন্যদের কথা, আপনারা ক্ষমতায় ছিলেন 3 জন, আপনারা 3 বন্ধু, কি করেছেন আপনারা 3 জন? এই 3 জন আপনাদের কোন কর্মকাণ্ডের মাধ্যমে, কোন আচরণের মাধ্যমে, কোন সিদ্ধান্তের মাধ্যমে? আপনারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, অনেক কিছু করার ক্ষমতা আপনাদের হাতে ছিল। কোন কাজটার মাধ্যমে আপনারা প্রমাণ করতে পেরেছেন যে আপনারা নতুন কিছু করছেন, এমন নতুন কিছু যার দ্বারা এই দেশের মানুষ উপকৃত হতে পারে? আপনারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন। আমি এককভাবে কাউকে বিচ্ছিন্ন করে বলছি না, আমি সবাইকে মিলে একত্রে বলছি। আপনাকে নিয়ে, নাহিদ ইসলামকে নিয়ে, আপনাদের আরেক বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে, আপনারা সব মিলিয়ে আপনারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন। একজন কিছুদিন ওখানে থেকে পরে রাজনৈতিক দল করতে এসেছেন, আরেকজন হাঁসের মাংস এবং ওয়েস্টিন করতে করতে ইউনূস সরকারের দুর্নীতির চেহারায় পরিণত হয়েছেন। ওনাকে বলা হয় যে ফেস অফ দ্য গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট করাপশনের। আর আপনি হয়তো ওই তুলনায় অতটা করাপশন আপনার নাম শোনা যায়নি, কিন্তু আপনার ভাইয়ের নামে অনেক কিছু শোনা গেছে যেগুলো আপনার প্রশ্রয় থেকে হয়েছে। এগুলো চুলচেরা বিশ্লেষণ হবে মিস্টার মাহফুজ আলম, কিন্তু তার আগে আমার কথা যে আপনারা কি এমন করেছেন বলেন না। একটা জিনিস দেখান যেখানে আপনারা মৌলিক পরিবর্তন আনতে পেরেছেন। বলেছেন আপনারা নতুন কোনো টেলিভিশনকে অনুমোদন দেবেন না। আপনি এনসিবির আপনার 2 জন ছাত্র বন্ধুকে টেলিভিশন অনুমোদন দিয়েছেন। কিসের বিনিময়ে দিয়েছেন? ক্যাশ অর কাইন্ড আমি জানি না, তবে বেরিয়ে যাবে। কেন দিয়েছেন? তার 2 দিন আগে আপনি একটা অনুষ্ঠানে বলেছেন আমরা নতুন কোনো টেলিভিশন অনুমোদন দিচ্ছি না। তারপর দিয়ে আপনি বলছেন আরো দিব, আরো দিব। কিন্তু কি রে ভাই, যারা এমন কাজ করে তারা যখন বলে আসেন আমরা আবার করি, আপনারটাকে কে যাবে? যাবে তারাই যাবে যারা নাকি আরেকজন আসিফ মাহমুদ হতে চায়, যারা নাকি আরেকজন নাহিদ ইসলাম হতে চায়, যারা আরেকজন মাহফুজ আলম হতে চায়, এরকম হয়ে ক্ষমতার শেয়ার নিতে চায়। মিস্টার মাহফুজ আলম, আপনি প্রথম যে ভুলটা করেছেন সেটা বলি আপনাদেরকে। আপনার ক্ষমতার পার্ট হয়ে গিয়েছেন। ক্ষমতার পার্ট হয়ে কোন ক্ষমতা? আমাদের ট্র্যাডিশনাল যে ক্ষমতা,
যে ক্ষমতা হাসিনার আমলে হাসিনা চালিয়েছিল, সেই ক্ষমতার আপনি অংশীদার হয়েছেন, এবং ওই ক্ষমতায় যারা যায় তারা ওখান থেকে লুটপাট করে, আপনারা সেই লুটপাটের অংশীদার হয়ে গিয়েছিলেন। আপনি লুটপাট প্রচলিত ক্ষমতার অংশীদার হয়ে সেই রাজনীতিকে, সেই ক্ষমতাকে, ক্ষমতার যে চালিকা শক্তি তাদেরকে আপনি চেঞ্জ করবেন, নতুন বন্দোবস্ত করবেন, এটা হয় না রে ভাই, এটা হয় না। এবং সেটা করতে যে ভুলটা করেছেন, সেই ভুল সম্পর্কে আপনার কি কোনো উপলব্ধি আছে, কোনো আত্ম উপলব্ধি আছে? আপনি যখন এই ধরনের একটা আহ্বান করেন, আপনাকে আমি প্রথমে রিকোয়েস্ট করব, আপনি প্রথমে আত্মসমালোচনা করেন। আপনি বলেন আপনি কি কি করেছেন, কি কি ভুল করেছেন, কি কি করতে চেয়েছেন কিন্তু পারেননি, সেই তালিকাটাকে জনগণের কাছে দেন। তারপরে আপনি আহ্বান করার দুঃসাহস দেখান। আপনি কি এই দেশের মানুষকে বোঝাই পাইছেন ভাই, যে আপনি ডাকলেন না সঙ্গে সঙ্গে চলে গেল? বোঝাই পাইছেন? এত সহজ না দুনিয়াটা ভাই। আপনারা কিছু একটা করলেন, মাথায় কাঁঠাল ভেঙে খেলেন, আর এই দেশের মানুষ এটা টের পাবে না, এত সহজ? এই জিনিসটা বুঝতে হবে। ক্ষমতার অংশীদার হয়ে ক্ষমতার চরিত্র পরিবর্তন করা যায় না। এবং আপনারা কি করেছেন, আপনারা খালি জাতীয় পর্যায়ে না, আপনারা আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতি করেছেন। একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে। দুদিন আগে এই নেপালের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কি, কয়েকদিন আগের কথা বলছি, তিনি একটা অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে বলেছেন যে উনি নেপালকে আরেকটা বাংলাদেশ বানাতে চান না। সহজ কথা। এটা নিউজটার একটা শিরোনাম করেছে ওখানকার একটা পত্রিকার নাম বলে হেডলাইন নেপাল। শিরোনামটা এরকম যে ইন্টারিম প্রাইম মিনিস্টার সুশীলা কার্কি ওয়ার্নস অ্যাগেইনস্ট টার্নিং নেপাল ইনটু বাংলাদেশ। নেপাল বাংলাদেশে পরিণত হতে পারে, এই যে হওয়ার আশঙ্কা, এর ব্যাপারে উনি সবাইকে সতর্ক করেছেন। এবং উনি কি বলেছেন ভেতরে, উনি বলেছেন, বড় নিউজ, আমি ছোট করে আপনাদের একটু বলি। উনি বলেছেন যে যেখানেই যাই সবাই খালি সরকারের সমালোচনা করে, এবং তারা বলে সরকার কবে দায়িত্ব ছাড়বে, দায়িত্ব ছেড়ে যায় না কেন, অমুক তমুক, এগুলি বলেছেন। বাট উনি ওনার লক্ষ্যে স্থির আছেন, উনি মার্চে নির্বাচন দেবেন। এবং উনি সেখানে এই কথাও বলেছেন যে 20 থেকে 25 জন এই জেন জি, তাদের নাম উল্লেখ করে সংখ্যাটা বলেছেন, যে তারা প্রত্যেকেই তার কাছে যাচ্ছে এবং তারা আলাদা আলাদা কাজ দাবি করছে, যে আমাকে এই কাজ দেন, আমাকে সেই কাজ দেন, আমাকে সেই কাজ দেন। এবং তিনি এর জবাবে বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দেওয়া রোধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইংরেজিতে লিখেছেন, উই আর কমিটেড টু প্রিভেন্টিং নেপাল ফ্রম বিকামিং বাংলাদেশ, উই ডু নট ওয়ান্ট বাংলাদেশ। বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে উদাহরণ হয়েছে, মন্দ মন্দ অবস্থার এক্সাম্পল হিসাবে, মন্দ শাসনের এক্সাম্পল হিসাবে এখন বাংলাদেশের নাম নেপালও উল্লেখ করছে। আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস এই দেশটাকে সেই জায়গায় নিয়ে গেছেন। এখন আমরা আল্লাহ করছি যে কোনো মতে গেলে নির্বাচনটা হয়ে যাক, আল্লাহ আমাদের এই বিপদ থেকে অন্তত রক্ষা করবেন। নতুন যে সরকার আসবেন, কেমন সরকার হবে, কেমন কি হবে আমরা কিছুই জানি না, ভালো হবে না মন্দ হবে আমরা তাও জানি না। তারপর আমরা নির্বাচন চাই কেন? আমরা এই কারণে চাই, নতুন যে সরকারটাই আসুক তাদেরকে অন্তত আমরা প্রশ্ন করতে পারবো যে তুমি এই কাজটা কেন করলা। করছেন যে ভোট হবে, তাদের সকলেরই প্রশ্ন যে এই ভোটের ময়দানে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী লোকজন রয়েছেন, প্রায় অর্ধেক ভোটার, যাদের মনের মতো প্রার্থীদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তারা আসলে কাকে ভোট দেবে? বিএনপিকে, এনসিপিকে, নাকি জামাতকে? এটা হলো এক। 2 নম্বর হলো কেন তারা ভোট কেন্দ্রে যাবে? এখানে স্পষ্টতই আওয়ামী লীগের সভানেত্রী এবং দলের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ের, তারা ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে এই ভোট নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেওয়ার জন্যে। তো এটা যদি হয়
তাহলে একটা ভয়াবহ বিপর্যয়ের কারণ ঘটাবে। এর কারণ হলো যে আমাদের দেশে এখন যেভাবে নির্বাচন হয়েছে গত কয়েকটি নির্বাচনে, সেখানে ভোট কেন্দ্রে ভোটারের যে উপস্থিতি এটা একটা বিরাট সমস্যা। আওয়ামী লীগ একছত্রভাবে তাদের সকল রাষ্ট্রীয় ক্ষমতা তারা প্রয়োগ করার পরেও 10%, 15%, 20%, মানে এক একটা নির্বাচনী এলাকাতে এক এক রকম ঘটনা, এবং কোনো কোনো জায়গাতে এমনও হয়েছে যে শতকরা 5 ভাগ ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি বিগত তিনটি নির্বাচনে। আবার কোনো কোনো কেন্দ্রে 70% ভোটার উপস্থিত হয়েছে, যেখানে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো সেক্ষেত্রে সামনের যে নির্বাচন, এটিকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে শো করা না যায় ভোটারদের কাছে, এখানে সেই 5%, 10%, 11%, 12% এরকমই হবে, এর বেশি হবে না। আর কিছু কিছু জায়গাতে হয়তো 80% হয়ে যেতে পারে, যেখানে আসলে ভোটের মাঠটা ইতিমধ্যে জমজমাট হয়ে পড়েছে। তো সমস্যাটা কোথায়? অতীতে আওয়ামী লীগ যেটা করেছিল সেটা হলো তাদের অনুগত প্রশাসন ছিল, মিডিয়া ছিল, এবং তারা ওই মুহূর্তে ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কাউকেই পাত্তা দেয়নি। ফলে তার ইচ্ছামতো ব্যালট বাক্স ভরেছে, ইচ্ছামতো রাখতে ভোট করেছে, ইচ্ছামতো বিনা ভোট করেছে, ইচ্ছামতো রেজাল্ট ঘোষণা করেছে, এবং সবাইকে সেটা মেনে নিতে হয়েছে। কিন্তু এবার তো এটা 1% সম্ভব নয়। এটা করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন সেখানে ভোটটা বন্ধ করে দেবে। তাহলে ভোটারের উপস্থিতিটা যদি নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদেরকে আনতেই হবে মাঠে। এটি এত কঠিন একটা বিষয় যে হিমালয়ের যে পর্বতমালা, সেটিকে যদি কাঁধে এনে বা ঠেলে গুতিয়ে ধাক্কা দিয়ে আপনার বাড়ির পাশে আনার কেউ চেষ্টা করে, ওটা যেভাবে কঠিন, একইভাবে এই ভোটের ময়দানে আওয়ামী লীগের যে 50% ভোটার আছে, তাদেরকে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে, টেনে হিসড়ে, প্রলোভন দেখিয়ে, হোয়াট এভার মেবি, আপনি যেটাই বলেন না কেন, ভোট কেন্দ্রে আনা ওই রকম কঠিন একটা বিষয়। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে কৌশল করতে চায়, মানে খেলতে চায় প্রার্থীদেরকে নিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো তারা সেই একটা জায়গাতে জামাতের ময়দানে উপস্থিত হবে, যেখানে তারা কৌশল মনে করবে যে জামাতের প্রার্থী স্ট্রং, আর অন্য জায়গায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নামবে। জনসংখ্যা বড় হবে এবং প্রার্থীদেরকে মাথায় তুলে নাচবে, মনে হচ্ছে যে প্রার্থী তারা জিতে গেছে। কিন্তু শেষমেশ তারা ভোট দিতে আসবে না, যাবে না, বা ভোট কেন্দ্রে ঢুকে তারা ব্যালট পেপার নষ্ট করবে এমনভাবে। তাতে কি হলো যে সবাই একটা ইমেজে রইল, ভোটের দিন পর্যন্ত প্রচুর ভোটার উপস্থিত হয়েছে, আওয়ামী লীগের সব লোক ভোট কেন্দ্রে এসেছে, কিন্তু শেষমেশ তারা ভোট দেয়নি, হা ভোটের জায়গায় না ভোট দিয়েছে, না ভোটের জায়গায় হা ভোট দিয়েছে, আর প্রার্থীকে এমন সিল মেরেছে প্রতীকের উপর যেখানে ভোটটা নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে বলেন? এরকম একটা অবস্থাতে কি হবে? দিন শেষে দেখা গেল যে সবাই এটা মারাত্মক বিপদে মানে ফেলবে। নির্বাচন যারা অনুষ্ঠান করছে তারা দেখলো যে ইলেকশন কেন্দ্রে প্রচুর ভোটার ভোট কেন্দ্রে গেল, তারা ধরে নিল 60%, 50% ভোটার কালেকশন হয়েছে, অতএব সিল পিটানোর দরকার নেই। কিন্তু দিন শেষে গুনে গুনে দেখা গেল 5%, 6%। তখন নিজের গালে চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারা ছাড়া তাদের আর কিছু করার থাকবে না। এই গেল দ্বিতীয় অপশন। এবং এই কাজগুলো করা কিন্তু এত সোজা না। আওয়ামী লীগের যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি যদি পরিপূর্ণ বাস্তবায়ন তারা ঘটাতে পারে, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এটা ঘটানো সম্ভব। থার্ড যে অপশন, সে অপশন হলো এলাকার যারা প্রার্থী তারা আসলে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারলো তাদের ম্যাগনেটিক নেতৃত্ব দ্বারা,
তারপরে তাদের বক্তব্য দ্বারা এবং তাদের নানা রকম কর্মকাণ্ড দ্বারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা উদ্বুদ্ধ হলেন এবং আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা নিরাপদ জোন, সেফ জোন সংশ্লিষ্ট ইলেকশন কমিশন, প্রশাসন সবাই মানে সেখানে উন্মুক্ত করে দিল যে এখানে যাদের বিরুদ্ধে মামলা আছে, তারপর যারা চিহ্নিত সন্ত্রাসী অপরাধী তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক তারা যদি ভোটের ময়দানে আসেন তাদেরকে সম্মান জানানো হবে, এমনকি তাদেরকে মঞ্চেও নিয়ে বসানো হবে। এবং এটি যদি শান্তিপূর্ণভাবে করা হয় তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি এটি খুবই কঠিন হয়ে যাবে আগামীর দিনগুলোতে। এবং সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তারা এখানে লাভবান হবে। 4 নম্বরে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক গেল, ভোট দিতে গেল এবং তারা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর যে গত সেই 17 মাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে যদি তারা বিবেচনায় নেয় এবং সেই অনুযায়ী যদি তারা ভোট দিতে চায় তাহলে বিএনপির কপাল খারাপ। এক্ষেত্রে জামাত, এমনকি এনসিপি, এমনকি চরমোনাই যারা প্রার্থী আছেন তাদের কপাল খুলে যাবে। এর কারণ হলো এই দলগুলো জাতীয় পর্যায়ে, যেমন জামাত জাতীয় পর্যায়ে আওয়ামী লীগকে হিট অ্যান্ড হার্ট করে তেমন কোনো কাজ করেনি। তারপর যে সকল মব হয়েছে সেগুলো মব হয়েছে, সেই মবের জন্য পরোক্ষভাবে জামাতকে দায়ী করা হয়, কিন্তু প্রত্যক্ষভাবে এর সঙ্গে জামাত ছিল এটা লোকজন দেখেনি। কিন্তু সে তুলনায় পথে ঘাটে মাঠে হাটে বাজারে যদি মবের হিসাব করা হয়, কারা বেশি মব করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে, মামলা দিয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ইত্যাদি, যে পথে প্রান্তরে যে ডাটাগুলো, তথ্যগুলো আছে, এগুলো যদি ভোটাররা বিবেচনা করেন সেক্ষেত্রে মানে একটি বিশেষ দলের কপাল পোড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আবার অন্যদিকে মানুষের মন তো নরম হয়ে যায়। তো মানুষের মনকে নরম করার যে জামাতি কৌশল রয়েছে সেই কৌশল যদি তারা কাজে লাগায়, তারপরে ভালো ব্যবহার করে, তাদেরকে আশ্বাস দেয়, ভরসা দেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা যদি ভোট দিতে চান ভোটের ময়দানে রীতিমতো বিপ্লব হয়ে যাবে। এটাকে যারা ম্যাটিকুলাস ডিজাইন বলবেন বা অন্য কোনো কিছু বলবেন, এতে লাভ হবে না। মূল ব্যাপার হলো যে এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা মামলা করেছেন এই মামলার বাদী কারা, কয়জন আছে জামাতের লোক মামলা করেছেন, কয়জন বিএনপির লোক, কয়জন এনসিপির লোক, খুঁজে দেখেন, সে অনুযায়ী ফলাফল হবে। এখানে শেখ হাসিনা উনি যতই বলে দিন না কেন, ভারত যতই বিএনপিকে ফেভার করার চেষ্টা করুন, তারপর যাকে বলা হয় প্রশাসন বিএনপির ব্যাপারে যতই ঝুঁকে থাকুক না কেন, এখানে যদি মানে শক্তি প্রয়োগ করে, প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ব্যালট বাক্স না ভরা হয় এবং এখানে যদি যাকে বলা হয় একটি ভুয়া রেজাল্ট শিট তৈরি করা না হয় প্রশাসনের তত্ত্বাবধানে, কিংবা এখানে যদি সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করে একটা ঘোষণা দিয়ে দেয়, এই কাজগুলো যদি না হয় সেক্ষেত্রে ভোটের মাঠের যে চালচিত্র, সেই চালচিত্রে আজকের দিন পর্যন্ত বেশিরভাগ সিটে জামাতের প্রার্থী এগিয়ে থাকবে। এবং বিভিন্ন এলাকাতে যারা ইসলামপন্থী রয়েছেন, যারা মহিলা ভোটার আছেন এবং যারা এই বছর তরুণ প্রজন্মের ভোটার হয়েছেন, তারা যে আসলে শেষ মুহূর্তে কি করবে এটা বলা যাচ্ছে না। তা আমরা আলোচনার শুরুতে আবার চলে আসি, যেটা বলছিলাম যে আওয়ামী লীগের ভোট মানে কোন দিকে যাবে বা আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গত 17 মাসে বিভিন্ন এলাকাতে তারা যাদের দ্বারা জুলুমের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, যে সকল চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী তাদের বাড়িঘর লুটপাট করেছে এবং এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে না। আওয়ামী লীগের লোকজন যদি জোর করে তাদেরকে আনা হয়, এমনকি বুথের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও
ফলাফল খুব ভালো আসবে না, খুব খারাপ আসবে। আবার দ্বিতীয়ত যেটা আছে সেক্ষেত্রে হলো যে আওয়ামী লীগ এই যে এই মুহূর্তে কেন ভোট দেবে না, প্রথমত হলো দল মাঠে নেই, তাদের নেত্রী দেশের বাইরে, এবং এই প্রথমবারের মতো ব্যালট পেপারে নৌকা নেই। এটি যে কোনো আওয়ামী লীগের লোকজনের জন্য অবমাননাকর। ফলে তাদের যদি মানে পিত্তি থাকে, আমরা বলি না যে লাশ শরম থাকে তোর পিত্তি নেই, তো পিত্ত থাকে বা পিত্তি থাকে, তাদের যদি ন্যূনতম চেতনাবোধ থাকে, মর্মবোধ থাকে, মানবিক বোধ থাকে, তাহলে এটাকে তারা একটা অপমান হিসেবে মনে করবে, এজন্য তারা ভোট দেবে না। আবার উল্টোটা হতে পারে, কেন ভোট দেবে? এখানে এক নম্বর হতে পারে যে তারা মনে করতে পারে যে আসলে আওয়ামী লীগ খারাপ করেছে, এই জায়গা থেকে তাদের বের হয়ে আসতে হবে, শেখ হাসিনা ভালো কাজ করেনি, এই বোধ যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসে তারা ভোট দিতে পারে। আরেকটা দিতে পারে, সেটা হলো যে যেভাবে অতীতের সংখ্যালঘু সম্প্রদায়দেরকে জিম্মি করে ভয় দেখিয়ে মানুষ ভোট আদায় করেছে, ঠিক এইবারও একই কায়দায় সেই ব্যবস্থা করা যেতে পারে। তাদেরকে ভয় দেখানো হতে পারে, এবং সেইটা ভয় দেখিয়ে আসলে আওয়ামী লীগের যদি সেই নিজেদের ভোট 30%, অন্যান্য মিলিয়ে আরও 15%, 50% ভোটের একটা অংশ আনার চেষ্টা করা হতে পারে ভয় দেখে, কিন্তু এটা ভালো ফলাফল আনবে না। এটা হয়তো 2%, 3% লোকের জোরাজুরি করে আনা যেতে পারে, কিন্তু বদনাম ছড়িয়ে পড়বে, সিরিয়াস বদনাম ছড়িয়ে পড়বে। এবং আজকের দিন পর্যন্ত ভোটের যে মাঠ, সেই মাঠে জোরাজুরি করার কোনো স্কোপ নেই। এখানে নেতাকর্মীদের মধ্যে, প্রার্থীদের মধ্যে উত্তেজনা আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর মতো অবস্থা বর্তমান প্রশাসনের আন্ডারে, সরকারের আন্ডারে এখনও পর্যন্ত আমরা সেটা দেখিনি। তো দেখা যাক ভোটের হাওয়া কোন দিকে যায়, ভোটাররা কোন দিকে যায়। এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, কোনো কামনা বাসনা নেই। এবং এই ঘটনাটি, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি বর্তমান সরকারের জন্য এতটা সেন্সিটিভ যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে, এবং মানুষের যে হাজারো চাহিদা, হাজারো বিপদ বিপত্তি, অভাব এবং অভিযোগ, বড় বড় অভাব অভিযোগগুলো রয়েছে, সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষ হয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। ছোট্ট একটা উদাহরণ দেই, যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে, ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা উনি চীন সফরে যাচ্ছিলেন। আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি এই মুহূর্তে চীন সফরে যাবেন না, আন্দোলনের মতিগতি দেখে আমার ভালো মনে হচ্ছে না। কোনো টেলিফোনে না, বা ওনার সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক নেই, আমি এই ভিডিও বার্তায় বলেছিলাম। এবং আমি যতটা জানি যে সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা তখন নিয়মিত আমার ভিডিও মনিটর করতেন এবং দেখাশোনা করতেন। তো আমি বললাম যে আপনি যখন ফিরে আসবেন, ফিরে আসার পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তো তিনি চীন সফরে গেলেন, চীন সফর থেকে আসলেন এবং বলেন অনেকটা অপমানিত হয়ে এবং লাঞ্ছিত হয়ে। আসার পর তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত। আমি আরেকটা ভিডিও করলাম যে আপনি ওখানে যা কিছু ঘটেছে আপনি এইবার সংবাদ সম্মেলন করবেন না। প্রতিবার বিদেশ থেকে এসে আপনি গণভবনে যে মজমা মেলান এবং সেখানে রং তামাশা, ঠাট্টা মশকারা, এরপর নানা রকম পিঠা পায়েসের উৎসব থেকে শুরু করে যা কিছু একটা ট্রেডিশন হিসেবে আপনি চালু করেছেন গণভবনে, এইবার সেটা করতে যাবেন না। এর কারণ হলো চীন দেশে যা কিছু ঘটছে এবং বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে, এই দুটো জিনিসের ভার আপনি বহন করতে পারবেন না। মুখ ফসকে এমন কিছু বের হয়ে যাবে, বা ওখানে এমন কোনো কথা বের হয়ে যাবে যেটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি সামাল দিতে পারবেন না। অবাক করার ব্যাপার হলো যে আমি খুব সাধারণ মানুষ, একেবারেই মানে যাকে বলা হয় আমার জ্ঞান বুদ্ধি এতটা কম যে আমার নিজের মাঝে মধ্যেই মনে হয় যে আমি আসলে কেন বলি, বা কিছু কিছু লোকজন আমার কথাই বা কেন শুনে। কিন্তু এরপরে অবাক করার একটা ব্যাপার হলো যে আমার অনেক কথা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে
রাজনৈতিক জীবনে, জাতীয় জীবনে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায়। বেশিরভাগ কথাই অক্ষরে অক্ষরে ফলে যায়। তো আমার নিজের ব্যক্তিগতভাবে যদি আমি কাউকে দোয়া করি, আমার সেই দোয়া খুব কবুল হয়েছে আমার কাছে আমি বলতে পারবো না। কিন্তু আমি যখন কোনো কাউকে অভিশাপ দেই, মনের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। বিশ্বাস করেন, আমার জীবনের একটা অভিশাপ কখনো বিফলে যায়নি। এই কারণে আমি করি কি, আমার যারা শত্রু তাদের সাথেও কথা বলতে গেলে, চিন্তা করতে গেলে বা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি 10 বার চিন্তা করি যেন আমার কোনো দীর্ঘশ্বাস বা আমার কোনো অভিশাপ যেন আমার প্রতিপক্ষ যারা আছে তার উপর আপত্তিত না হয়। এর কারণ হলো একেবারে ছোটকাল থেকে যে ব্যাপারে কষ্ট পেয়েছি, যে ব্যাপারে আফসোস করেছি, যে ব্যাপারে হাহাকার করেছি, প্রত্যেকটা জিনিস, একটা সিঙ্গেল জিনিস বাদ নাই, প্রতিপক্ষকে তছনছ করে দিয়েছে। যখন আমার বাড়িটা ভাঙা হলো, তখন আমার খুব কষ্ট হয়েছিল এবং আমি টেলিভিশনে এসে বললাম যে এমন সময় আসবে 32 নম্বর ভাঙা হবে, সুধা সদন ভাঙা হবে, আওয়ামী লীগের অফিস ভাঙা হবে। দেখেন সেই ঘটনা ঘটে গেছে। আমাকে যখন অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো 2012 সালে, তখন আমি বের হয়ে লিখেছিলাম যে এমন একটা সময় আসবে যারা আমাকে এই অন্যায়ের মধ্যে ডুবিয়ে দিলেন, যারা আমার রাজনৈতিক জীবন তছনছ করে দিলেন, একটা সময় তাদের তকদির তছনছ হয়ে যাবে। আজ দেখেন কি অবস্থা হলো। সালমান এফ রহমান, আনিসুল হক থেকে শুরু করে অন্য যারা আছে। 2018 সালে আমি বিএনপিতে ইলেকশন করলাম। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জনাব সি নুরুল হুদা এবং তার ভাগিনা জনাব কি যেন নাম ভদ্রলোকের, শাহজাদা। তো উনরা মানে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার জীবন একদম ছারখার করে ফেললো। আল্লাহ রহমত, দেখেন আমি তো সসম্মানে মর্যাদা নিয়ে এখন এই সমাজে আছি, কিন্তু ওই সকল লোক তাদের জীবন কিয়ামত হয়ে গেছে। তো এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে আমার কোনো রকম ব্যক্তিগত ক্ষোভ নাই, দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, স্বার্থ নাই, কিচ্ছু নেই। বরং এই সরকারে যারা কর্তা ব্যক্তি অলমোস্ট সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ক্ষমতা যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা হয়নি, কিন্তু সম্পর্ক ছিল, এবং এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্ক বিএনপি বা আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে ছিল না। কিন্তু সেই সম্পর্কের দোহাই দিয়ে আমি গত 17-18 মাসে অনেক কিছুই পেতে পারতাম, অনেক সুবিধা নিতে পারতাম। কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতায় গেছে, সঙ্গে সঙ্গে আমি তাদের সমালোচনা করছি যেন তারা অ্যাটলিস্ট নির্মোহভাবে কাজ করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে তাদের ব্যাপারে কী কী আলোচনা হচ্ছে। এর কারণ হলো ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তাদের সমালোচনা করা খুবই কঠিন একটা বিষয়। আবার ধরুন এই যে বিএনপির সুসময় যাচ্ছে, তারেক রহমান সাহেব আসছেন, সেখানেও কিন্তু আমি নির্মোহভাবে সমালোচনা করার চেষ্টা করছি যেন তারা দিক নির্দেশনা পান এবং জনগণের যে আওয়াজ, সেই আওয়াজটা তারা শুনতে পারেন। কিন্তু আমি যদি একটা নমিনেশন চাইতাম, ইলেকশন করতে চাইতাম, দলের বড় পদ পদবি চাইতাম, আমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব হতো না। তো এনিওয়ে, এখন যে কথা বলবো সেই কথাটাও একই, এই কারণে বলা যে বর্তমান যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে, সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, বিএনপি বিপদে পড়বে, তারেক রহমান সাহেব বিপদে পড়বেন, জামাত বিপদে পড়বে, জামাতের আমির বিপদে পড়বেন, আর এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তো বটেই, আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর ইউনূস এবং তার যারা লোকজন। এবং এখানে ওই যে আওয়ামী লীগ জমানার যে বারুদের ঘটনা বলছিলাম, যে ছোট্ট একটা ঘটনা ঘটবে, এটা বারুদের মতো বা স্ফুলিঙ্গের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কবে পড়বে আমরা সেটা জানি না, এখনও তদ্রূপ। গত 17 মাসে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, তারপরে সরকারের যে ব্যর্থতা, চারিদিকে দুর্নীতির যে মহোৎসব, অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা, মানুষের অর্থনৈতিক জীবনের হতাশা, ক্লান্তি, সব কিছু টকবগিয়ে ফুটছে। তো সেই অর্থে কোনো মানুষ যদি সামান্য একটু সুযোগ পায় ঘৃণা জানানোর, ক্ষোভ দেখানোর, রাগ দেখানোর, ক্রোধ দেখানোর, সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে। অন্যদিকে ভারত, পাকিস্তান
তারপর আমেরিকা, এই দেশগুলো না আমাদের দিকে একেবারে মানে যাকে বলে ওত পেতে আছে। এটি শিকার ধরার জন্য বাঘ যেভাবে বসে থাকে, তারপর ঈগল বা শকুন তারা দূর আকাশে উড়তে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুনেরা দূর আকাশে যেভাবে বিচরণ করছে, আমরা যারা একটু ভাবতে পারি, কল্পনা করতে পারি, এ দৃশ্য কল্পনা করলে আমাদের অন্তরাত্মা মানে রীতিমতো শুকিয়ে যায়। তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যা, যে সমস্যাটা সরকার ইচ্ছে করলে সমাধান করতে পারে। সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অস্বাভাবিক। দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না। এবং গত কয়েক বছরে 5 থেকে 6 বছরে জ্যামিতিক হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে। অজপাড়াগাঁয়ে একেবারে গ্রাম অঞ্চলে, যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করত, জ্বালানি কাঠ, গোবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে উপাদান রয়েছে, জ্বালানির উপাদান, সেগুলোকে মিক্স করে গ্রাম বাংলার মা বোনেরা, ভাই বোনেরা তারা একটা বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে তারা সেই জ্বালানি চাহিদা মেটাতেন। এবং 70-এর দশকের গ্রাম বাংলার 100% জ্বালানি ছিল এরকম প্রাকৃতিক নির্ভর। কিন্তু এখন এই জ্বালানিটা চলে আসছে সিএনজিতে, এলএনজিতে, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে। তো এই যে সিলিন্ডার গ্যাস, এই সিলিন্ডার গ্যাসে এখন মানে চরাঞ্চল, প্রত্যন্ত চরাঞ্চল, সেখানে একটু সঙ্গতিপূর্ণ পরিবার তারাও কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। তারাও কিন্তু এখন সেখানে সোলার পাওয়ার ব্যবহার করছে। তো সেই দিক থেকে এই যে সিলিন্ডার যে গ্যাস, এই গ্যাস এর যে মূল্যবৃদ্ধি এবং এই গ্যাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, এটি নিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, মানুষ ক্ষোভে ফুটছে। এবং এই সিলিন্ডার গ্যাস নিয়ে যদি ন্যূনতম একটি বিক্ষোভ হয়, মানে প্রতিটি ঘরের, এই ঢাকা শহরের 1 কোটি লোক রাস্তায় নেমে আসবে, মা বোনেরা। এবং এটা একটা ভয়াবহ, মানে যে কোনো একটা আন্দোলনে যদি শিশুরা এবং মহিলারা জড়িত হয়ে যান, যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল, তাহলে সেটি আর নিয়ন্ত্রণ করা যায় না। এবং ফ্রেঞ্চ রেভলিউশন যেটা হলো, সেই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়টাও কিন্তু পুরুষেরা ব্যর্থ হয়েছিল, নারীরা বের হয়ে এসেছিল। উদ্দেশ্য ছিল, মানে উপলক্ষ ছিল যে রুটির দাম বেড়ে গেছে, তো সেই রুটির দাম কমানোর জন্য, দেখেন মানে তেমন কিছু না, রুটির দাম বেড়ে গেছে, সেই রুটির দাম কমানোর জন্য মেয়েরা ওই যে রুটি বেলে যে বেলুন, সেই বেলুন হাতে নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসলো। পুরো প্যারিসের রাস্তা ভরে গেল রমণীতে, আর পুরুষরা এই সুযোগে লাফিয়ে পড়লো। একটা বিপ্লব হয়ে গেল, ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেল। এখন এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে 17 মাস আগে, বা যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা নিয়ম হলো যখন একটি গণ অভ্যুত্থান হয়, সেটার একটা কাউন্টার গণ অভ্যুত্থান হয়। একটা বিপ্লব হয়, তার একটা প্রতি বিপ্লব হয়, এবং সঙ্গে সঙ্গে। এবং যেখানে এই জিনিসগুলো ঘটে না, প্রতি বিপ্লব হয় না, সেখানে প্রথম বিপ্লবটাও সফল হয় না। সব জায়গাতেই বিপ্লব প্রতি বিপ্লব হয়, সেটা কিউবাতে ধরেন, ভেনেজুয়েলাতে ধরেন, চিলিতে ধরেন, এমনকি রাশিয়াতে ধরেন, সব জায়গাতেই একাধিকবার বিপ্লব এবং প্রতি বিপ্লব হয়েছে। 1917 সনে যে রুশ বিপ্লব, এরপরে বলশেভিক, মেনশেভিক থেকে শুরু করে একেবারে লেনিন আসা পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেছে। তো বাংলাদেশে আমরা যে গত 17 মাস যাবৎ যা দেখছি, এটা প্রকৃত চিত্র নয়। পর্দার আড়ালে কত বিপ্লব যে পুলিশের মধ্যে হয়েছে, কত বিপ্লব যে সেনাবাহিনীর মধ্যে হয়েছে, জুডিশিয়ারিতে হয়েছে, আমলাতন্ত্র হয়েছে, সেক্রেটারিয়েট হয়েছে, একমাত্র যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন। কাউন্টার বিপ্লব হয়ে গেছে। অন্যদিকে যারা ক্ষমতায় বসছেন, যমুনাতে কর্তা ব্যক্তি, তারাও টের পান যে ক্ষমতার চেয়ারটা কতটা গরম। তো এই যে টগবগিয়ে সারা বাংলাদেশ
ফুটছে, সেই ফুটন্ত বাংলাদেশে একেবারে সাধারণ একটি ঘটনা, সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে আর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এখানে সরকারের বিনিয়োগ এবং এই সাপ্লাইটা ঠিক করা সরকারের জন্য আসলে হাইয়েস্ট 48 ঘন্টা সময় দরকার। এমনকি সিএনজি মানে ফুয়েলিং পাম্পের বা এলএনজি পাম্পের সেই পাম্প স্টেশনগুলো বন্ধ করে হলেও যদি, গাড়িগুলো বন্ধ করে যদি মানে বাসার এই যে রান্না বাড়ার গ্যাসটা সরবরাহ করা হয় এই সময়টাতে, শীতের এই সময়টাতে, এটা সরকারের জন্য অনেক অনেক নিরাপদ। অন্যথায় পচা শামুকে